কল্পনা চক্রবর্তীর লেখা গল্প ছুটি। এই যে অনন্যা, তুমি আবার অফিসে এলে কেন? না এলেই তো পারতে। কথাটা শুনে টং করে মাথাটা একটু গরম হয়ে গেল অনন্যার। না হয় অফিসে ঢুকতে মিনিট ৫ লেটই হয়েছে, তাই বলে এমন অপমানজনক কথা? এমনিতেই ওর অফিসে জয়েন করা মাত্র মাস ৬ হয়েছে। প্রথম থেকেই ও খুব পাংচুয়াল। ১০:১০ থেকে ১০:৩০ মধ্যে এনিহাও অফিসে ঢুকে যায়। যদিও ওদের অফিসে উপস্থিতি নিয়ে খুব একটা কড়াকড়ি নেই, অনেকে ১১:৩০-১১টায় ঢোকে। অফিস টাইমে বাসে প্রচণ্ড ভিড় থাকে। যাত্রীর তুলনায় ওদের রুটে বাসও খুব কম। প্রায় দিনই ওকে ব্রেক জার্নি করতে হয়, ফলে বসার জায়গা তো পাই না। রাস্তার মাঝখানে বাসে ওঠা যে কী ভয়ঙ্কর। ঠেলে ঠুলে একে গুটিয়ে তার পায়ে চেপে কোনো মতে বাসে একটু দাঁড়াবার জায়গা করে নিতে হয়। তার মধ্যে সকালে রান্নাবান্না টিফিন করে ছেলে মেয়ে দুটোকে খাইয়ে টিফিন দিয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তবে নিজে বের হয়। বর্ষাকালে রাস্তাঘাটের যা অবস্থা, খানাখন্দ জলকাদায় ভরা, ফলে প্রচণ্ড জ্যাম হয়। ১ ঘন্টা রাস্তা ১.৫ ঘন্টা সময় লাগে। বাস থেকে নেমে আবার মিনিট ১০ হেঁটে তবে অফিসে ঢুকতে হয়। অনন্যা রাগের চোটে কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নেয়। মৃদু হেসে বলে, সরি বড়বাবু, আসলে বাসের যা অবস্থা, ঠিক সময়ে বাস পাওয়া। বিকাশবাবু অনন্যাকে কথা শেষ করতে না দিয়েই বললেন, ওই জন্যই তো বলছিলাম। আমিও তো মেট্রো থেকে নেমেই শুনলাম, তখনই ভাবলাম আজকে না এলেই ভালো করতাম। অফিসে আসাটা যত কষ্টের, এখন ফেরাটা তো আরও কষ্টের। অনন্যা বিস্মিত কণ্ঠে বলে, ঠিক বুঝলাম না বড়বাবু, এখনই ফিরতে হবে মানে কি? কেন? আরে জানো না, আজ সকালে আমাদের শেষ মন্ত্রী মারা গেছেন তো। অফিস স্কুল সব ছুটি। এইমাত্র অর্ডারটা হাতে পেলাম। এখন এই রোদ্দুরে আবার অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরা, মানে বাড়িতে এখন ফিরলে তো আমার গিন্নি আবার ঢুকতেই দেবে না। অনন্যা বিকাশবাবুর স্ত্রীকে দেখেনি, কিন্তু শুনেছে উনি খুবই নিরীহ ভালো মানুষ। তাই বলল, কি যে বলেন বড়বাবু, বৌদি মোটেও সেরকম নন। রোজ রাত্রি ৯টা-১০টায় ফেরেন। আজ তাড়াতাড়ি ফিরলে বরং খুশি হবেন। আমিও তাহলে বাড়ি চলে যাই, কারণ মন্ত্রী মারা গেলে তো আমার ছেলে মেয়ে দুটোর স্কুলে ছুটি হয়ে যাবে। তা ঠিক, তোমার ছেলে মেয়ে দুটো তো আবার ছোট, বাড়ি ফিরে তোমাকে খুঁজবে। তবে যদি কিছু মনে না করো, এসেছো যখন, অনিল মণ্ডলের জিপিএফের কেসটা একটু দেখে ফাইলটা ছেড়ে যাবে। বেচারার মেয়ের বিয়ে তো, টাকার দরকার। কালকেই ফোন করেছিল। বড়বাবু, অনিল মণ্ডলের আগে 5টা কেস পেন্ডিং ছিল। গতকালই 4টে করে সাহেবের ঘরে পাঠিয়ে দিয়েছি। কাল এসে অনিল মণ্ডলের কেসটা ধরব। ওহো, তা বেশ তো, তাহলে বেরিয়ে যাও। কেন, আপনি এখন ফিরবেন না? না, আমি অফিসেই থাকবো। 4টে-5টার সময় বেরোবো। দেখি কয়েকটা কাজ আছে, সেরে রাখি। ফাঁকা অফিসে বসে কাজ করতে সুবিধেই হবে। অনন্যা ভাবল, রাকা রিনি তো স্কুল বাসে ফিরবে, ওদের কিছুটা তো দেরি হবেই। তার মধ্যে অনিল মণ্ডলের ফাইলটা একটু দেখেই যাই। অনন্যা বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফিরে জল টল খেয়ে নিজের চেয়ারে বসে সবে চায়ে চুমুক দিতে দিতে অনিল মণ্ডলের পার্সোনাল ফাইলটা খুলে বসেছে। এমন সময় বড়বাবু নিজের চেয়ারে বসেই হাঁক দিলেন, অনন্যা, তোমার ফোন। ইতিমধ্যে কর্মচারীরা মোটামুটি সবাই অফিসে উপস্থিত হয়েছে। ছুটি শুনে আর কেউ কাজে বসেনি। সবাই এখানে ওখানে গোল হয়ে আলোচনা গল্পগুজব শুরু করেছে। অনেকে বাড়ির পথে হাঁটা দিয়েছে। অনন্যা উঠে গিয়ে বড়বাবুর টেবিলে থাকা ফোনটা নিয়ে হ্যালো বলতেই ওদিক থেকে রিনি বলল, মা, মন্ত্রী মারা গেছে, আমাদের স্কুলটাই ছুটি হয়ে গেছে, ভাইয়েরও। বাহ, বেশ ভালো, তোরা দুজনেই বাড়ি ফিরে এসেছিস। আমাদেরও ছুটি হয়ে গেছে, আমিও এক্ষুনি ফিরব। ঘরে থাক তোরা, ঘর থেকে বেরিয়ে কোথাও যাবি না কিন্তু। মা, পিসিমণি এসেছে, বনি দিদি আর বুলটি দিদিও এসেছে। পিসিমণি আমাকে আর ভাইকে নিয়ে রাজা কাকুদের বাড়ি যাচ্ছে। আমরা রাত্রে ফিরব পিসিমণির সাথে। এই নাও, তুমি পিসিমণির সাথে কথা বলো। অনন্যার ননদ সুচরিতা বলল, বৌদি, আমি বনি বুলটির সাথে রাকা রিনিকেও নিয়ে যাচ্ছি রাজা দাদের বাড়ি। সন্ধেবেলা সত্যনারায়ণ পুজো আছে। ফিরতে দেরি হলে চিন্তা করো না কিন্তু। ঠিক আছে, কিন্তু রাকা যা দুষ্টু, ওকে একটু চোখে চোখে রেখো দিদিভাই। ফোন রেখে অনন্যা ভাবল, তাহলে আর তাড়াতাড়ি বাড়ি ফিরে কী হবে, অনিল মণ্ডলের ফাইলটা শেষ করেই বেরোবো। বড়বাবু যখন আছেন তখন অফিস তো খোলা থাকবেই। তাছাড়া বড়বাবু মানুষটা খুব খারাপ নন। ওনার আর 5 বছর আছে অবসর নেওয়ার। খুবই কাজের মানুষ।
অনন্যা নিজে টেবিলে ফিরে অনিল মণ্ডলের পার্সোনাল ফাইল খুলে প্রিভিয়াস জিপিএফ লোনের স্টেটমেন্টগুলো দেখছে। এমন সময় এস্টিমেটর অর্চিত ঘোষ ওদের এস্টাবলিশমেন্ট ঘরে ঢুকে বড়বাবুকে বললেন, বিকাশ দা, এমন আচমকা ছুটি হয়ে যাবে ভাবিনি তো। চলুন না আজ সবাই মিলে কোথাও বেরিয়ে আসি। এই বর্ষাকালে চারিদিকে জল কাদা, কোথায় বেড়াতে যাবে? হে, কেন, বর্ষাকাল আপনার ভালো লাগে না? আমার তো দারুণ লাগে। কোনো নদীর ধারে যাই চলুন। বর্ষাকালে নদী আমার ভীষণ ভালো লাগে, অর্চিত বললেন। আচমকা অনন্যার মুখ দিয়ে বের হয়ে যায়, আমারও। দূর দূর, কী যে বলো না। বর্ষাকালে ঘরে বসে খিচুড়ি আর ইলিশ ভাজা খাবো আর আরাম করে ঘুমাবো, এছাড়া আমার আর কিছু ভালো লাগে না, বললেন বড়বাবু। না না প্লিজ বিকাশ দা, চলুন চলুন যাই, আপনি সঙ্গে না থাকলে হবে না, অর্চিত আবার বলে। কিন্তু ছুটির খবর পেয়ে সবাই তো ঘরমুখো, বেড়াতে যাবেটাকে? শুধু তুমি আর আমি, বড়বাবু বললেন। সে আমি দেখছি, তাছাড়া এই তো আমরা তিনজন তো আছি। তিনজন কে কে? এই তো আমি, আপনি আর মিসেস বোস। আর আমি দেখছি বাইরে কাকে কাকে পাওয়া যায়, বলেই বাইরের দিকে ছুট লাগায় অর্চিত। অনন্যা ঘাবড়ে যায়, এখনও অফিসের সবাইকে ও ঠিকমতো চেনে না, তাদের সাথে অফিসের বাইরে যাবে, তাও বেড়াতে। বলল, না না বড়বাবু, আপনারা যান, আমার যাওয়া হবে না। বড়বাবু হাসলেন, বললেন, দাঁড়াও, ও পাগলের মাথায় একবার যখন বেড়ানোর কথা ঢুকেছে, এত সহজে ও ছাড়বে নাকি? তাছাড়া তোমার ছেলে মেয়ে যখন ওর পিসির সাথে বেড়াতে গেছে, তখন বাড়িতে এত তাড়াতাড়ি ফিরে তুমিই বা কী করবে? অনন্যা কিছু বলার আগেই অর্চিত ঘরে ঢুকলো ট্রেসার মণিলাল দাস, টাইপিস্ট সুব্রত সান্যাল আর এসআইএ রজতকে নিয়ে। উচ্ছ্বসিত গলায় বলল, বিকাশ দা, 6 জন হয়ে গেছি, ব্যাস এই 6 জনই আজ হঠাৎ পাওয়া ছুটি এনজয় করব। না না প্লিজ, আমাকে ধরবেন না, আমি যেতে পারবো না, আপনারা যান, বলল অনন্যা। না না, গেলে 6 জনই যাব, প্লিজ মিসেস বোস, না করবেন না। বলুন আপনার কোথায় গেলে ভালো লাগবে? সুব্রত, মণিলাল আর রজতও বলে ওঠেন, কেন অনন্যা, তুমি যাবে না কেন? আমাদের সাথে যেতে তোমার আপত্তি আছে? কোথায় যেতে চাও তুমিই বলো না। অনন্যা দেখল মহা বিপদ। এর মধ্যে সুব্রত আর রজত অনন্যার স্বামী পুলকিতের খুব ভালো বন্ধু ছিল। অনন্যা চাকরিতে ঢোকার আগে থেকেই ওদের চেনে, তাই না করার পেছনে তেমন কোনো জোরালো যুক্তি নেই। রাকা রিনির বাড়িতে একা থাকার দোহাই দিতে পারবে না, তাই বুদ্ধি করে বলল, তাহলে আদ্যাপীঠ দক্ষিণেশ্বরে যাই চলুন। অনেকদিন মা ভবতারিণীর দর্শন হয়নি। আসলে অনন্যা ভেবেছিল আদ্যাপীঠ দক্ষিণেশ্বরের নাম শুনেই এরা না করে দেবে, আর তাহলে খুব সহজেই ওই না করবে অন্য জায়গায় যেতে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সবাই একসাথে বলল, তাই ভালো তাই ভালো, চলো আজ মায়ের দর্শনই করে আসি। এমনকি অর্চিত খুব খুশি মুখে বলল, বেশ হবে, নৌকাতে করে দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাব কিন্তু। অমনি ওরা বেরিয়ে মিনিট 10-এর মধ্যে সব ব্যবস্থা করে একটা টাটা সুমো ভাড়া করে আনলো। ভাড়া গাড়িতে ড্রাইভারের পাশে অর্চিত, মাঝের সিটে অনন্যা আর বিকাশবাবু, পেছনে সুব্রত, মণিলাল আর রজত। এর আগে অনন্যা অফিসের কাজ ছাড়া তেমনভাবে কারোর সাথে কথা বলেনি, সুব্রত বা রজতের সাথেও তেমনভাবে কথা হয়নি। কিন্তু আজ বেরিয়ে সবারই মন হালকা, সবাই সবার সাথে বেশ ঠাট্টাই আর কি মারছে, হাসাহাসি করছে। দলে সবার ছোট অর্চিত। অর্চিত অবিবাহিত যুবক, তাই ওকে নিয়েই বেশি ঠাট্টাই আর কি চলছে। অনেকদিন পরে অনন্যা বেশ একটা মুক্তির স্বাদ অনুভব করছে। পুলকিতের মৃত্যুর পর এই প্রথম এমন একটা বেড়াতে যাওয়া, যেখানে ওর কোনো মানসিক চাপ নেই। এখানে কেউ ওর অকাল বৈধব্য নিয়ে আক্ষেপ করছে না, কেউ দয়া বা করুণার দৃষ্টিতে দেখছে না, সবাই ঠাট্টাই আর কি করছে, কিন্তু তা অতি মার্জিতভাবে। আদ্যাপীঠে পৌঁছতে প্রায় 1-1:30 বেজে গেল। অনন্যা নিজেই উদ্যোগী হয়ে সবার পুজোর ডালা প্রসাদ কিনল। ও ভেবেছিল আজ বোধহয় পুজো দেওয়া হবে না, কিন্তু মন্দিরে তেমন ভিড় নেই। শুনে আরও আশ্চর্য হলো, আজকে এমন তিথির যুগ যে আজ সারাদিন নাকি আদ্যা মায়ের মন্দির বন্ধ হবে না। ওরা মায়ের মন্দিরের সামনে চাতালে বসে পুজো দেখল, মায়ের ভোগ নিবেদন দেখল। অনন্যা মায়ের কাছে ঋণী আর রাকার ভবিষ্যতে সুন্দর জীবনে প্রার্থনা করল। বড়বাবু বিকাশ দত্ত বললেন, অনন্যা দেখেছ সবাই কীরকম খিচুড়ি ভোগ খাচ্ছে? দেখেই তো আমার খিদে পেয়ে গেল। সেই কখন সকালে সেদ্ধ ভাত খেয়ে বেরিয়েছি, পেটে ছুঁচোয় গুঁতো মারছে। কিন্তু বিকাশদা, এখানে সকালে এসে টিকিট না কাটলে তো ভোগ পাওয়া যায় না। তার থেকে চলুন বাইরে কোনো দোকানে কচুরি খেয়ে নেবেন, রজতদা বললেন। অনন্যার খুব ভালো লাগছিল আজ। ও বলল, আপনারা দাঁড়ান, আমি একটু আসছি।
বলে সোজা মহারাজের ঘরে ঢুকে বলল, আমরা অনেক দূর থেকে আসছি। জানি সকালে কুপন না কেটে রাখলে ভোগ পাওয়া যায় না, কিন্তু আমাদের খুব ভোগ খেতে ইচ্ছে করছে। কি করা যায় বলুন তো? শুনে মহারাজ হাসলেন, বললেন, কতজন আছেন আপনারা? 6 জন। এই নিন কুপন, যান খেতে বসুন। আমাদের কত টাকা দিতে হবে? প্রশ্ন করল অনন্যা। এবারে হেসে মহারাজা বললেন, খাওয়া দাওয়ার পরে বাইরে বাক্স আছে, ওখানে আপনাদের যা ইচ্ছে হবে দান করে যাবেন। ওরা 6 জন গিয়ে খেতে বসলো। গরম গরম খিচুড়ি, অল্প সাদা ভাত, 2টো তরকারি, চাটনি, পায়েস, বোঁদে। সবারই বেশ খিদে পেয়েছিল। সবাই পরম তৃপ্তিতে পেট ভরে খেলো। খেতে বসেও এক পোস্ত হইচই। অর্চিত বড়বাবুকে খেপাতে লাগলো, আপনার পছন্দ মতো খিচুড়ি খাওয়ালাম, অফিসে কালকে আমাদেরকে টিফিন খাওয়াতে হবে আপনাকে। ওকে সাপোর্ট করে মনিদা আর রজতদাও হৈ হৈ করছে। বড়বাবু কৃত্রিম রাগত স্বরে অপোজ করছেন। সুব্রতদা আবার বড়বাবুর পক্ষে। বেশ মজা লাগছে অনন্যার এই তর্ক খুনসুটি দেখে। খেয়ে দিয়ে খুশি মনে সবাই বলল, আজকের খাওয়াটা স্রেফ অনন্যার জন্যই হলো। অনন্যা বলল, না না, সবই মায়ের আশীর্বাদ। এরপর আদ্যাপীঠ থেকে অটোতে করে দক্ষিণেশ্বর। ওখানেও খুব একটা ভিড় নেই। বাইরে থেকে ডালা নিয়ে প্রায় বিনা লাইনে পুজো দিল অনন্যারা। এত সামনে থেকে ফাঁকা অবস্থায় মায়ের মূর্তি ভালো করে কখনো দেখেনি অনন্যা। ওর কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছিল, এত ভালো লাগছিল। শ্রাবণ মাস, তাই অনন্যা বলল, শিব মন্দিরগুলোতে প্রণাম করে আসি। বড়বাবু বললেন, আমি এত খেয়েছি নড়তে পারছি না, অর্চিত তুমি যাও অনন্যার সাথে। সুব্রতদা, রজতদার, মণিদাও বসে পড়ল বড়বাবুর পাশে। অর্চিত মাথা নেড়ে অনন্যার সাথে চলল। প্রত্যেকটা শিব মন্দিরে 2-4 জন করে ভক্ত আছে। প্রত্যেকে শিব ঠাকুরের মাথায় জল ঢালছে। ওখানে একজন ছোট ছোট ঘটে জল, আকন্দ ফুলের মালা আর বেলপাতা নিয়ে বসেছে। এক একটা ভাঁড় 5 টাকা। অনন্যা ভাবল, ইস, না খেলে শিব ঠাকুরের মাথায় জল দিতে পারতাম। অর্চিত পাশ থেকে বলল, খাওয়া না খাওয়াতে শিব ঠাকুর রাগ করেন না, মনে ভক্তি থাকলে ইচ্ছে পূরণ করতেই পারেন। বলেই ভাঁড়ওয়ালাদের কাছ থেকে জল ভর্তি ফুলের মালা সহ একটা ভাঁড় নিয়ে এলো। অনন্যা যতটা অবাক হলো অর্চিতের কথায়, ততটাই সংকুচিত হলো অর্চিতের ভাঁড় কিনে আনাতে। অর্চিত বলল, সংকোচের কোনো কারণ নেই, আমি টাকা দিইনি, ভাঁড় ফেরত দেওয়ার সময় আপনিই দেবেন। অনন্যা অবাক হয়ে বলল, আপনি কি থট রিডিং জানেন? অর্চিত হাসে, আবেগঘন কণ্ঠে বলে, মন জানলে মনের কথা জানাই যায়। অনন্যা কেঁপে ওঠে সেই কণ্ঠস্বরে, কেমন যেন বহুদিনের চেনা চেনা গলার স্বর। শিব ঠাকুরের মাথায় জল দেওয়া সারা হলে ঘুরে ঘুরে ওরা রানী রাসমণির ঘর, ঠাকুর রামকৃষ্ণের ঘর দেখে নদীর পাড়ে যায়। বর্ষার ভরো ভরো নদী দেখে এত ভালো লাগে অনন্যার, ও ছেলে মানুষের মতো বলে, আমরা কি সত্যি নৌকায় করে বেলুড়ে যাব? বড়বাবু আর সুব্রতদা একটু ভয় পাচ্ছিলেন, বলছিলেন, সাঁতার জানি না যদি। কিন্তু বাকি সবার জেদে ওদেরও রাজি হতেই হলো। দাঁড় টানা নৌকায় ওরা 6 জন। নদীর ফুরফুরে হাওয়া, নীল আকাশ, বেশ লাগছিল অনন্যার। নৌকাতে বসে দিব্যি জলে হাত ডুবানো যাচ্ছে। অনন্যার বহুদিন আগে ওর বাবার সাথে এমনই নৌকাতে করে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে যাবার ঘটনা মনে পড়ে গেল। সেবার নদীর জল অঞ্জলি ভরে নিয়ে বাবার গায়ে ছিটিয়ে বাবাকে ভিজিয়ে দিয়েছিল। বাবার কি হাসি ওর ছেলে মানুষই দেখে। ইস, রাকা ঋণী থাকলে কি যে ভালো হতো, ওরা এরকম নৌকায় চলে খুব খুশি হতো। ওদের জন্য মন খারাপ হয়ে গেল অনন্যার। মনে মনে ভাবল, রাকা রিনিকে নিয়ে একদিন এখানে বেড়াতে আসবে, ওদেরও নৌকায় চড়াবে। সবে মাঝ নদী পার হয়েছে এমন সময় হঠাৎ আকাশে মেঘ ছেয়ে অন্ধকার হয়ে এলো। মেঘলা আকাশ, সনসন করে হাওয়া, কেমন যেন ভয় ভয় লাগলো অনন্যার। বড়বাবু, সুব্রতদা, ওরা সবাই বলল, মাঝি ভাই, বৃষ্টি নামার আগেই আমাদের ঘাটে পৌঁছে দাও, আমরা সাঁতার জানি না। সবাই বিড়বিড় করে ঠাকুরকে ডাকতে লাগলো, আমাদের ঘাটে পৌঁছানোর আগে বৃষ্টি যেন না আসে ঠাকুর। একমাত্র অর্চিত বোধহয় বৃষ্টি চাইছিল, তাই হঠাৎ করে উদাত্ত গলায় গান গেয়ে উঠল, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে, ওই আসে, বসেছিলাম যার আসে সে ওই আসে, ওই সে আসে, গহন মেঘের ছায়া ঘনায় সে আসে। মাঝিরা প্রাণপণে দাঁড় বাইতে লাগলো তীরে পৌঁছানোর জন্য, কিন্তু পারল না। তীরে পৌঁছানোর আগে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। নদীর বুকে বড় বড় ফোঁটার বৃষ্টি, কি যে অপরূপ লাগছে। সেই অঝোর বৃষ্টিধারায় ভিজছে সবাই। অনন্যারও মাথায় সারা গায়ে বৃষ্টিধারা। মনে হলো হঠাৎ বৃষ্টিতে অর্চিত খুব খুশি। ও চোখ বন্ধ করে দুহাত ছাড়িয়ে গান গাইতে থাকলো, গুরু গুরু ডমরুতে গা দিয়ে মাতিয়ে দিল সে আমাকে,
প্রাণের সেতারে বাঁধিয়ে সুরে সুরে সাধিয়ে সে ঝরে ঝরে পড়ে আমারে বিজন অন্তরে, ঝরে আমারে বুকে ভালোবাসায় ভালোবাসার বিশ্বাসে। ওর গানের সুর নদীর ঢেউয়ের তালে তালে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যেতে লাগলো। অনন্যার কেমন যেন সব অপার্থিব মনে হচ্ছিল। এই হঠাৎ পাওয়া ছুটি, এই বর্ষায় ভেজা ওর চিতের গলার গান, সব কেমন যেন ওকে কোনো এক অপার্থিব জগতে টেনে নিয়ে যাচ্ছিল। সেই অপ্রতিরোধ্য টানে ভেসে যাচ্ছে অনন্যা। রাকা ঋণী পুলকিতের জন্য অনন্যার হঠাৎ ভীষণ মন কেমন করে উঠল। পুলকিত জীবন থেকে ছুটি নিয়ে ওদের ছেড়ে চলে গেছে, কিন্তু ও রাকা মিনিকে ছেড়ে ছুটি নিতে পারবে না, না কিছুতেই না। অনন্যা বিবশ গলায় চেঁচিয়ে উঠল, আমি ছুটি চাই না। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।